ফাংশন বানিয়েছিলাম। ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হচ্ছে, যাই হোক। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? মানে এটাই আমার লাস্ট ক্লাসটা ছিল। হ্যাঁ, নেক্সট উই ক্যালকুলেট দ্য ইনভার্স trigonometric, অর্থাৎ we calculate the roots of the inverse trigonometric functions both in circular or asymptotic functions, um, and also we calculate the roots in case of hyperbolic functions, right? uh, to calculate the roots, for example, what will be the value of sine inverse I or sine hyperbolic inverse I? So what will be the values? সেগুলো ক্যালকুলেট করতে গেলে আমি একটা অ্যাপ্রোচ দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা নিজেরাই আদার ফাংশনের ক্ষেত্রে, সার্কুলার অর হচ্ছে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। দেখিয়েছি, দেখো, জেড ইকুয়াল টু সাইন অফ ডাব্লু। অ্যাকচুয়ালি আমার দরকার সাইন ইনভার্স, ধরো আই বা সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স 2 প্লাস আই, সাইন ইনভার্স 3 প্লাস আই বা 2 মাইনাস আই, হোয়াট এভার। তোমার ডব্লিউটা ক্যালকুলেট করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু সাইন ইনভার্স জেড। লেট জেড ইকুয়াল টু সাইন অফ ডাব্লু ধরে আমি জাস্ট এটাকে সিম্পলিফাই করে আমরা আলটিমেট কি করলাম, সিম্পল সাইন ইনভার্স জেডটাকে ক্যালকুলেট করলাম। আমার ছিল জেড ইকুয়াল টু সাইন ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু সাইন ইনভার্স জেড। এই সাইন ইনভার্স জেডটাকে ক্যালকুলেট করলাম ইন টার্মস অফ দিস মাইনাস আই লগ অফ আই জেড প্লাস রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। এবার জেড এর ভ্যালু যেমন ভাবে থাকবে সেভাবে এখানে পুট করে দেবো, দিয়ে আমরা আলটিমেট এটাকে সিম্পলিফাইড ফর্মে অ্যান্সারটা লিখবো। অর্থাৎ যদি রুটস বার করতে বলে তাহলে তোমাকে, আর যদি একটাই রুট বার করতে বলে তাহলে তোমাকে এই ফাংশনটার প্রিন্সিপাল ভ্যালুটা বার করতে হবে আর কি, পিআই, রাইট? এই সরি, পিভি। তাহলে সেই প্রিন্সিপাল ভ্যালুটা বার করলেই তখন আমার একটাই রুট হয়ে যাবে। আর যদি আমার মোর দ্যান রুটস বলে, রুটস যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে আমাকে জেনারেল ফর্মে এই অ্যান্সারটাকে লিখে দিতে হবে আর কি। তা যাই হোক, এটাই হচ্ছে তোমার অ্যাপ্রোচটা, যে জিনিসটা বলবে সেটাই তার সাইন ইকুয়াল টু জেড ধরে নেবো আর কি। সিমিলারলি আমি যদি কস ক্ষেত্রে করি, কস ইনভার্স জেড, you can write cos inverse z equal to minus I log of z plus I root over this. যদি tan বা cot অ্যাসিম্পটোটিক ফাংশনের ক্ষেত্রে যদি বার করতে বলে, ঠিক একই রকম ভাবে z equal to tan w, এইভাবে আমরা বার করে, আমরা সেখানেও একটা ফর্মুলা লিখেছি, একটু শ্যাডো বেশি হয়ে গেছে, যাই হোক, tan inverse z equal, হ্যাঁ বলো। ln মাইনাস 1 এটা যদি প্রিন্সিপাল ভ্যালু বার করতে বলে, এটা কি কি বলবো আর কি ভ্যালুটা? মাইনাস 1টাকে লিখবো, তাই তো? হ্যাঁ, ln মাইনাস 1, ln মাইনাস 1, তাহলে ln মাইনাস 1, মাইনাস 1টাকে তুমি এক্সপোনেনশিয়াল লিখে নেবে। না না, এখানে তো আমি ln e টু দি পাওয়ার প্লাস মাইনাস i বাই লিখতে পারি। কোন প্রবলেমটা দেখি আগে, এর আগের দিন দিয়েছিলেন আগের ক্লাসটা, তাই তো? মানে ওই যে প্রবলেম দেওয়া আছে, তাই না? লাস্ট যে প্রবলেমটা দেওয়া আছে, লাস্ট হ্যাঁ, এইটা মনে হচ্ছে, হ্যাঁ বলো, এটাই বার করবো, তাই তো? তাহলে মাইনাস 1 এর তুমি জেনারেল সলিউশন না লিখে, যেহেতু পিভি বলেছে, তাহলে মাইনাস 1 সমান তুমি কত লিখতে পারো, ই টু দি পাওয়ার কত লিখবে বলো? প্লাস প্লাস আই পাই লিখতে পারি বা মাইনাস আই পাই লিখতে পারি। তাহলে কোনটা হবে ঠিক প্রিন্সিপাল ভ্যালুটা? ই টু দি পাওয়ার, না না, ই টু দি পাওয়ার আই পাই মানে তো cos পাই প্লাস আই সাইন পাই, cos পাই মানে মানে মাইনাস 1। এবার তুমি কি বলছো কসের ক্ষেত্রে? না, অলওয়েজ প্লাস, অবশ্যই প্লাস অলওয়েজ। অবশ্যই, কেন স্যার? হ্যাঁ, তোমার ডেফিনেশন থেকে তো n ইকুয়াল টু আপনি 0 বললেন, সেটাকে আমরা প্রিন্সিপাল বলবো। না না না, এন জিরো তুমি যেটা বলছো, রাইট? তাহলে এন যদি
তুমি বলছো এখানে e টু দি পাওয়ার জাস্ট আমি e টু দি পাওয়ার 0 যদি লেখো, এটা কোনো মিনিংলেস। মানে যদিও আমার ভ্যালুটা হচ্ছে তোমার মানে কস্ট অফ পাই, ই টু দি পাওয়ার আই পাই, তার মানে কস পাই প্লাস আই সাইন পাই লিখবো। এবার তুমি বলছো আমি যদি 0 লিখবো, তাই তো? জিরোটা কেন হবে তুমি বলো? ই টু দি পাওয়ার না 0 না, জিরোটা নয়, জিরোটা নয়। না না, তাহলে জিরোর কথা বলিনি। আমি বলছি মনে করো ই টু দি পাওয়ার, তার মানে আমরা যদি লিখি 2n+1 পাই, ই টু দি পাওয়ার 2n আই প্লাস 2n+1 হ্যাঁ পাই, 2n এখানে না n ইকুয়াল টু 0। 2n প্লাস 1 ইন্টু পাই 1 লিখতে চাইছে, তাই তো? এটা লিখলাম। এখানে যদি হ্যাঁ, প্রিন্সিপাল ভ্যালুর জন্য আমরা n ইকুয়াল টু 0 পুট করিলাম। n ইকুয়াল 0 পুট করলাম। এবার এবার হচ্ছে ব্যাপার, ই টু দি পাওয়ার -2n+1 পাই, বা হ্যাঁ এইটাও তো আমরা ভ্যালুটা দিচ্ছে একই। বুঝতে পারলাম না, 2n প্লাস 1 ইন্টু পাই যদি লিখি, তার তাহলে মানে n এর প্লাস ভ্যালু তো 0 মাইনাস বসাবো। আই। n এর ভ্যালু তো পিভি বার করতে গেলে n এর ভ্যালু 0 বসাবো, তার মানে তো আমার ই টু দি পাওয়ার পাই হচ্ছে না, পাই আই হচ্ছে। এটা যদি স্যার মাইনাসও নিই সেটাও তো ভ্যালিড। কেন মাইনাসটা হবে কেন তুমি বলো? মানে কি কারণে তুমি বলছো? কি কারণ হচ্ছে তোমার ওই ই টু দি পাওয়ার, আমি যদি প্লাস মাইনাস আই পাইনি, যে কোনো ভ্যালুতেই তো ওই একই রেজাল্ট দিচ্ছে। না, তুমি শোনো একটা জিনিস বলে দিই, তুমি যখনই ভ্যালুটা লিখবে প্রিন্সিপাল ভ্যালুগুলো, রাইট, তোমার কিন্তু হুম নেগেটিভ ভ্যালুর কথা ভাবলে হবে না, তোমাকে 0, পাই, 270, 360, রাইট, এর মধ্যেই তোমাকে অ্যাঙ্গেল লিখতে হবে। তুমি -2, -পাই বা -3π/2 এরকম লেখা যাবে না। আচ্ছা সবসময় আচ্ছা ক্লকওয়াইজ 0 থেকে 360 ডিগ্রি, এটার মধ্যে প্রিন্সিপাল ভ্যালু, তারপরে তোমার মোর দেন, আরো বেশি যদি হয় তারপরে 2π প্লাস সামথিং, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু কোনোভাবেই কিন্তু নেগেটিভ ভ্যালু লিখতে পারবো না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে যেমন ভাবে আমি সার্কুলার এবং অ্যাসিম্পটোটিক ফাংশন গুলোর ইভালুয়েট করলাম, ঠিক একই রকম ভাবে আমরা হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রেও এইভাবে কস বা সাইন বা ট্যান এগুলো সবকিছুই কিন্তু আমি বার করতে পারবো। আমি যেমন এখানে প্রুভ করতে দিচ্ছি, কস অফ হাইপারবোলিক ইনভার্স জেড, এটা প্রুভ করো, সাইন অফ হাইপারবোলিক ইনভার্স জেড, এটা প্রুভ করো। ঠিক একই রকম ভাবে তোমরা কিন্তু এগুলো প্রুভ করতে পারবে। ঠিক আছে, এবারে দেখো, ফাইন্ড অল দ্য রুটস অফ দ্য ইকুয়েশন cos of hyperbolic z equal to 0.5। তাহলে সিম্পল আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, z equal to cos ইনভার্স, এই cos hyperbolic ইনভার্স, এই যে cos hyperbolic ইনভার্স জাস্ট ফর্মুলাটা লিখলাম, লিখে এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে যেভাবে আমরা ক্যালকুলেট করি এভাবে করেছি। এবার যদি প্রিন্সিপাল ভ্যালু বলে তাহলে এর জায়গায় 0 বসিয়ে দেবো, দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি এটা। কিন্তু পরীক্ষার পারপাসে তুমি যদি একেবারে ডাইরেক্ট ফর্মুলা লিখে দাও, এগুলো কিন্তু ফর্মুলা হিসেবে বলা যাবে না। এই যে আমি লিখে দিয়েছি, ফর্মুলা লিখেছি সিমিলারলি, তোমাকে আগে এটা প্রুভ করতে হবে, তারপরে তুমি সেখানে ভ্যালুটা বসাবে, বসিয়ে তবে তোমাকে বার করতে হবে। এগুলো কোনোভাবেই ফর্মুলা হিসেবে ট্রিট করা যাবে না। আচ্ছা দাদা, বিলটা কোথায়? বিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিলটা, বিলটা তো দেয়নি, ইনভয়েসটা দেয়নি তো আমাকে, পাঠিয়ে দাও। কারণ ওটা 31 মার্চ, মানে মার্চের আগে তো দরকার। হ্যাঁ, 31 মার্চ তো আগে হয়ে গেল। ঠিক আছে, আমি এরকম কতগুলো এক্সাম্পল এখানে দেখিয়েছি, সেগুলো তোমরা পড়বে। আচ্ছা, আমি প্রবলেম শিট দিয়ে দেবো, রুটস বার করা, তারপরে পিভি বার করা, আমি কিছু প্রবলেম শিট দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট উই স্টাডি দ্য অ্যানালিটিক ফাংশন, which is very much important to evaluate the complex integration, right? If fz be a single valueটা অলরেডি আমরা ডিফাইন করে এসেছি along with the multivariate function. If fz be a single valued function defined at all points in some
neighborhood of z naught, অর্থাৎ আমি বলতে চাইছি যে suppose z naught is the point which is bounded by the region, bounded by the curve, right? Within this, the function is defined by f of z, and fz must be a single valued function. So limit of fz at z tends to z naught, it will give some values which is called, say, which is w naught. Limit z tends to z naught, fz, আমি fz এর এই পয়েন্টে ক্যালকুলেট করব। যদি দেখি যে আমার একটাই ভ্যালু আসছে, সে w naught, so the corresponding function is called the single value, যেটা আমরা অলরেডি আগে ডিফাইন করেছি। কিন্তু এটা লিমিট করতে হবে, লিমিটিং ভ্যালু অফ দিস ফাংশন at z equal to z naught. If not, then it is called the multi-valued function. A single valued function fz is analytic. স্টেটমেন্টটা আমি দেখো বারবার বলছি, a single valued function fz is analytic in a domain. Domain means this is the region, this is the region which is bounded by the curve. This is called the domain. এই ডোমেনের মধ্যে কোন একটা ফাংশন অ্যানালিটিক হবে if it has a unique derivative at every point of the domain. অর্থাৎ ওই ফাংশনটার প্রত্যেকটা পয়েন্টে একটা ইউনিক ডেরিভেটিভ থাকবে, তবেই সেই ফাংশনটাকে আমরা বলবো অ্যানালিটিক ফাংশন। সো এখন প্রশ্ন হচ্ছে, হাউ ডু ডিফাইন ম্যাথামেটিক্যালি দ্য অ্যানালিটিক ফাংশন? সেটা করতে গিয়ে একটু দেখো, একটু অন্যভাবে এটাকে লিখছি। ইফ উই সে দ্যাট the function fz is analytic at a point z equal to z naught, this means fz has a derivative at every point inside some small region. মানে যে পয়েন্টে ফাংশনটার অ্যানালিটিক কথাটা তোমাকে এক্সপ্লেন করতে বলছে, সেই পয়েন্টটাকে সেন্টার ধরে আমি একটা স্মল বাউন্ডারি রিজিয়ন আমি কনসিডার করব। এখন প্রশ্ন হচ্ছে, তার লোকাসটা সার্কেল হতে পারে অথবা এনি শেপ, এনি কাইন্ড অফ শেপ। যদিও সার্কেল হলে আমার ইভালুয়েট করাটা খুব ইজি হবে, যাই হোক, কিন্তু এটা এনি শেপ হতেই পারে লোকাসটা। ডেরিভেটিভ এট এভরি পয়েন্ট ইনসাইড সাম স্মল রিজিয়ন অ্যাবাউট জেড ইকুয়াল টু জেড নট, অর্থাৎ একটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে অ্যাট জেড ইকুয়াল, অর্থাৎ এর নিয়ার পয়েন্ট গুলোতে এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে। কিন্তু মাইন্ড ইট, এই যে রেডিয়াসটা, অর্থাৎ যে ডোমেনটার কথা ভাবছি, এই ডোমেনটা কিন্তু, অর্থাৎ এই রেডিয়াসটা যদি এটা সার্কেল হিসেবে ট্রিট করি, এই রেডিয়াসটা কিন্তু একটা ফাইনাইট, স্মল ফাইনাইট রিজিয়ন উই হ্যাভ টু চুজ টু ডিফাইন suppose w equal to u plus iv is the value of function fz at z equal to x plus iy. অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো at z equal to x plus iy ফাংশনটা হচ্ছে fz, যেটা কিনা fz এর ভ্যালুটা কত না w, যেটা w equal to u plus iv, যেটা আমরা অলরেডি আগে বলেছিলাম যে দুটো অর্থোগোনাল প্লেন সারফেসেস, যেমন আমরা z equal to x plus iy ওয়ান ডাইমেনশন দুটো অর্থোগোনাল অ্যাক্সিস, ঠিক দুটো অর্থোগোনাল প্লেন সারফেসেস যেটাকে আমরা w দিয়ে রিপ্রেজেন্ট করেছি। w equal to u plus iv equal to fz, the real values of u and v, এটা দেখো এখানে লিখেছি, u and v depends on the real values of x and y. মঙ্গলবার, নেক্সট উইক মঙ্গলবার আসবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর ইনভয়েসটা কিন্তু আমাকে একটু 31st মধ্যে ইনভয়েসটা হলেই ভালো, মানে আজকের এর মধ্যে।
মেলে পাঠিয়ে দিলেই হবে, আমি ওটা প্রসেস করতে দেবো, কারণ 31 মার্চ পরে আবার ডিলে হয়ে যাবে। হ্যাঁ, তো ওই যেটা একটু আগে বলছিলাম যে কোনো একটা ফাংশন অ্যানালিটিক কিনা উইদিন এ সার্টেন ডোমেন, তো mathematically you can express the conditions for the analytic function। কি বলছে না, del u by del x equal to del v by del y and del v by del x equal to minus del u by del y. So these are the sufficient condition for the analytic function fz or w। del u by del x অর্থাৎ ux equal to vy and vx equal to minus uy, these conditions are called the Cauchy-Riemann condition or simply the shear conditions. How to prove? Fz equal to w equal to u, which is a function of xy, and plus I v, which is a function of xy. Just simple delta z equal to z x plus iy, delta z equal to del x plus I del y। অর্থাৎ আমি লাইন ইন্টিগ্রাল, লাইন বরাবর একটা ওয়ান ডাইমেনশনাল অ্যাক্সিস বরাবর প্রথমে আমি লিমিট করবো যখন আদার প্যারামিটার ইজ কনস্ট্যান্ট, বিকজ আমরা তো ইউ একটা প্লেন, ভি অলসো প্লেন। যখন ইউ ইটসেলফ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, অর্থাৎ যখন আমি এক্স এর উপর আমি লিমিট করতে চাইবো তখন আদার প্যারামিটারটাকে কনস্ট্যান্ট ধরে নেবো। আবার যখন ওয়াই এর উপর লিমিটটা করতে যাব তখন কিন্তু এক্স প্যারামিটারটাকে কনস্ট্যান্ট ধরে নেবো। যাই হোক, ডেল ডাব্লিউ ইকুয়াল টু, আমি ফাংশনটাকে ডেল ডাব্লিউ মানে কত, এফ অফ জেড প্লাস ডেল জেড মাইনাস এফ জেড। ফ্রম দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ আমরা লিখতে পারি লিমিট ডেল্টা জেড টেন্ডস টু জিরো ডেল ডাব্লিউ বা ডেল জেড, ডেল ডাব্লিউ মানে দিস, জাস্ট ডেল জেড, অর্থাৎ দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, দ্যাট মিনস ডিডব্লিউ বাই ডি জেড, অর্থাৎ ডেল ডাব্লিউ প্রাইম equal to this. This is the definition of the derivative. এবার এটাকে তুমি সিম্পলিফাই করো। সিম্পলিফাই করতে কি হবে, মানে যেহেতু fz equal to w equal to u plus iv, so this term can be expressed del z মানে del x plus I del y, আর this term equal to del u minus plus I of del of v। এটা মানে হচ্ছে del u চেঞ্জটা কার না, ইউ এবং ভি এর, del u প্লাস আই del v, where লিমিটটা কি না, del x টেন্ডস টু জিরো del y টেন্ডস টু জিরো। অর্থাৎ এটার আমি লিমিট কষবো, যেহেতু দুটো ভেরিয়েবল আছে, টু ভেরিয়েবলস x and y, তাহলে del x টেন্ডস টু জিরো del y টেন্ডস টু জিরো। এবার ফার্স্ট একটু আগে যেটা বলছিলাম, যখন আমি এক্স এর লিমিটটা করতে চাইবো তখন আদার ভেরিয়েবল ইজ কনস্ট্যান্ট। তো ফার্স্ট উই ক্যালকুলেট দ্য লিমিটিং ভ্যালু when x varies, del x tends to 0 but y equal to constant। তার মানে হচ্ছে এটা রিয়েল টার্ম হবে, ন্যাচারালি অনলি del x হবে, del x করলাম, del y তো 0, del x করলাম। এবার এই টার্মটাকে আমি লিখছি, এই টার্মটা উপরে যেমন যা থাকলো। এবার এই টার্মটাকে আমি কিভাবে লিখবো, যেহেতু এটা ইউ ইজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, তাহলে ইউ এক্স প্লাস ডেল এক্স কমা ওয়াই, ওয়াইটাতে কনস্ট্যান্ট ধরে নিয়েছি, minus of u x comma y, so this is delta u। Similarly v টাকে আমি লিখছি v of x plus del x comma y minus of v x y, এটাকেও আমি এইভাবে লিখলাম। এবার এটা মানে কত, এটা মানে বেসিক্যালি del u by del x, আর এটা মানে হচ্ছে del v by del x। তার মানে ফার্স্ট ডেরিভেটিভ অফ w which is equal to ux plus I vx। সিমিলারলি অর্থাৎ যেভাবে আমরা লিমিটটা করলাম যখন এক্সটা ভ্যারি করছে ওয়াইটা কনস্ট্যান্ট, ঠিক আমরা যদি ওয়াইটাকে ভ্যারি করে এক্সটাকে বার করি, দিস ইজ অলসো ডাব্লিউ প্রাইম। সো উই ক্যান ইজিলি ক্যালকুলেট ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু মাইনাস অফ ইউ
I ui plus vy. So this is the equation number 1 and this is the equation number 2. So these two equations, from this equation we can write real আর imaginary পার্টটা যদি কম্পেয়ার করি তাহলে ux equal to vy and vx equal to minus uy. Ux equal to vy and ui equal to minus vx, right? So these two conditions are called the shear conditions, Cauchy-Riemann conditions for analytic function. যদি আমি পোলার ফর্মেটা লিখি, ডেল বাই ডেল এক্সটাকে বা ডেল বাই ডেল ওয়াইটাকে ইন টার্মস অফ আর থিটা ফর্মে লিখি, ঠিক একই রকম ভাবে আমরা ইউ আর ইকুয়াল টু 1 বাই আর ভি থিটা এবং ভি আর ইকুয়াল টু মাইনাস 1 বাই আর ইউ থিটা, এই দুটো কন্ডিশন কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। অর্থাৎ ডেল অপারেটর, ডেরিভেটিভ অপারেটর, ফার্স্ট ডেরিভেটিভ অপারেটরটাকে ইন টার্মস অফ পোলার ফর্মে লিখবো, ডেল বাই ডেল এক্স এবং ডেল বাই ডেল ওয়াইটাকে ইন টার্মস অফ পোলার ফর্মে যদি লিখে যদি আবার কম্পেয়ার করার চেষ্টা করি তাহলে আমরা সহজে ইউ আর ইকুয়াল টু 1 বাই আর ভি থিটা পাবো এবং ইউ থিটা ভি আর ইকুয়াল টু মাইনাস 1 বাই আর ইউ থিটা পাবো। So this is the condition in polar form and this is the condition for in Cartesian form. So these two conditions is very much important to study the analytic functions of a complex function. এবার এখান থেকে একটা হারমোনিক ফাংশনের একটা কনসেপ্ট আমরা দিতে পারি। কিরকম? হারমোনিক ফাংশন, অর্থাৎ a real valued function h of two variables x and y is said to be harmonic in a given domain of the xy plane. কি লিখছি? h xx মানে del square h by del x square plus del square h by del y square equal to 0, অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশন ইন টু ডাইমেনশনাল ফর্ম। তার মানে কোনো একটা ফাংশন যদি ল্যাপ্লাসিয়ান অপারেটর অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, দেন দ্য করেসপন্ডিং ফাংশন ইজ কল্ড দ্য হারমোনিক ফাংশন। তার মানেই আমরা সেখান থেকে একটা ইনভার্স রিলেশন আমরা পেতে পারি যে যদি শিয়ার কন্ডিশন স্যাটিসফাই করে কোন একটা কমপ্লেক্স ফাংশন, দেন দিস ফাংশন অলসো দ্য হারমোনিক। কি হবে? ux equal to uy vy and uy equal to minus vx. These are the two shear conditions. Differentiating both sides with respect to x, তাহলে uxx equal to vxy, এটাকে ডেরিভেটিভ করছি y x এর রেসপেক্টে uyx equal to minus vxx, তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y, এটাকে y এর রেসপেক্টে করব, এই যে uxy vyy, এটাকেও করো uyy, এটা হচ্ছে মাইনাস vyx। এবার এই যে ইকুয়েশন 1a 1b and 2a 2b, এই চারটে ইকুয়েশন থেকে আমরা ইউজিলি বলতেই পারি 1a and 1 2b থেকে 2b থেকে আমরা লিখি uxx plus uyy equal to 0। তার মানে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ভি ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। দ্যাট মিনস ইউ ইজ এ হারমোনিক ফাংশন। তার মানে ঠিক একই রকম ভাবে আমরা ভিটাকেও দেখতে পাচ্ছি হারমোনিক ফাংশন। অর্থাৎ এনি ল্যাপ্লাসিয়ান অপারেটর ইনটু, মানে কোন একটা ফাংশন যদি ল্যাপ্লাসিয়ান অপারেটর অর্থাৎ ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে ইন টু ডাইমেনশনাল প্লেনে, দেন the corresponding function also satisfy the analytic অর্থাৎ শিয়ার কন্ডিশনকে তারা অবশ্যই স্যাটিসফাই করবে। So this is the relation between harmonic function and analytic function. So every analytic function also satisfy the harmonic functions, right? এইটুকু দেখো, বলো এবার কোনো যদি প্রশ্ন থাকে। হ্যালো।